রাত ৯টায় বাংলাদেশে আজ থাকছে আমদানি করা ওষুধের দাম বাড়া নিয়ে বিশেষ প্রতিবেদন। এছাড়া দেশ বিদেশের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সাদিয়া আফরিন চৌধুরী। আর ব্যবসা বাণিজ্যের খবর জানাবো আমি মীরা হাসান। আর খেলার খবর জানাতে পরে আমাদের সাথে যোগ দেবেন হাসানুর রহমান। যাবার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। আবারও বাড়ল মহাজোটের মন্ত্রিসভার কলেবর, আমন্ত্রণ ফিরিয়ে দিলেন তোফায়েল মেনন। সরকারিভাবে ৫ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া। জনপ্রতি খরচ হবে ৩০ থেকে ৪০ হাজার টাকা। এবং কাল টি-20 সিরিজের অলিখিত ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা নারী দল। রাত ৯টার বাংলাদেশে আরো থাকছে তারেক রহমানের নাম ভাঙিয়ে চলছে মনোনয়ন বাণিজ্য, আগ্রহী প্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এবং আগামী সংসদ নির্বাচনে ইসি নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন সুশীল সমাজের প্রতিনিধিরা, জবাব নেই কমিশনের। রাত ৯টায় বাংলাদেশে নির্বাচিত বিষয় নিয়ে আপনারা মতামত পাঠাতে পারেন। আজকের বিষয় হলো বাড়ল মন্ত্রিসভার কলেবর। মতামত পাঠানোর জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন REET রাত, এরপর নাম ও মতামত লিখে পাঠিয়ে দিন ১৬২৩২ নম্বরে। ইমেইল ও ফেসবুকেও আপনাদের মতামত পাঠাতে পারেন। ইমেইল করুন রাত9টা@independent24.tv। ফেসবুকে আপনার মতামত পাঠান facebook.com/রাত9টা। আপনার মূল্যবান মতামত আমরা তুলে ধরব রাত ৯টায়। সম্প্রসারিত হলো মহাজোট সরকারের মন্ত্রিসভা। মেয়াদের প্রায় ৪ বছরের মাথায় নতুন করে যোগ হলেন ৫ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী। এ নিয়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা অর্ধশত ছাড়িয়ে গেল। নতুন মন্ত্রীরা বঙ্গভবনের শপথ নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেন। গত বছরের ২৮ অক্টোবর সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদের নতুন করে মন্ত্রী হয়েছিলেন। তাদের মধ্যে একজন এরই মধ্যে দপ্তরবিহীন। মহাজোটের মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছেন সোহেল তাজ এবং সৈয়দ আবুল হোসেন। সব মিলিয়ে মহাজোট সরকারের মন্ত্রিসভার কলেবর ছিল ৪৪ জনের। নতুন করে ৭ জন শপথ নিয়ে সংখ্যা দাঁড়ালো ৫১-তে। এ নিয়ে ৪ বার মন্ত্রিসভায় নতুন সদস্য যোগ হলো। মন্ত্রিসভায় যোগ দেওয়া নিয়ে শেষ মুহূর্তে নাটকীয়তা তৈরি হয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ও মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মন্ত্রী হতে অস্বীকৃতি জানানোয়। বেলা ৩টার আগে শপথ অনুষ্ঠানের আগ মুহূর্তে আরও ২ জনের নাম শোনা যায়। নতুন মন্ত্রীরা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীর, হুইপ মুজিবুল হক, আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তফা ফারুক মোহাম্মদ, AHM মোহাম্মদ আলী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের হাসানুল হক ইনু। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ও আব্দুল হাই। দায়িত্বটি গুরু এবং এই গুরু দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অর্পণ করে আমাদের অনুকূলে তার আস্থা প্রকাশ করেছেন এবং আমরা সকলে এই আস্থা অনুযায়ী আমাদের উপর অর্পিত দায়িত্ব সর্বাত্মক দৃঢ়তার সাথে এবং সর্বাত্মক নিপুণতার সাথে পালন করার জন্য দৃঢ় পাই। মন্ত্রী পরিষদে অংশগ্রহণের যে আমন্ত্রণ সরকার জানিয়েছে সেটা রাজনৈতিক কারণে আমি গ্রহণ করেছি এবং সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্রের কাছ থেকে বাংলাদেশকে স্থায়ীভাবে মুক্ত করার জন্য অসমাপ্ত কাজ সম্পন্ন করার সর্বাত্মক চেষ্টায় আগামী মাসগুলোতে আমি করব। ফুটবল খেলায় ২ পক্ষ থাকে, ১১ জন প্লেয়ার প্রথম মাঠে নামে, কিছু কিছু প্লেয়ার থাকে অতিরিক্ত। এই অতিরিক্ত প্লেয়ার ১৫ মিনিট আগে কোনো প্লেয়ার যদি মাঠে নেমে গোল করে দলকে বিজয় এনে দেয়, কে প্রথম নামলো কে পরে নামলো এটা দর্শকরা চিন্তা করে না। শপথ নিলেও এখনো নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন হয়নি। শপথ নিয়েই মন্ত্রী প্রতিমন্ত্রীরা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সঞ্জয় তরফদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আমন্ত্রণ পেয়েও মন্ত্রিসভায় যোগ দেয়নি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তারা দুজনে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
প্রথমেই জানাবো তোফায়েল আহমেদের প্রতিক্রিয়া। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে তোফায়েল আহমেদ জানান তিনি দলের জন্য কাজ করে যেতে চান, মন্ত্রী হতে চান না। তবে এই সিদ্ধান্তের কারণ জানাননি তিনি। 1996 সালের আওয়ামী লীগ সরকারের আমলে শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন তোফায়েল আহমেদ। এদিকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন বর্তমান সরকারের মন্ত্রিসভায় মহাজোটের সদস্যরা প্রথম থেকেই উপেক্ষিত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন সারা দিনে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন মহাজোট সরকার 14 দলের আন্দোলন ও নির্বাচনী ঐক্যের ফলাফল। আলাপ আলোচনার মাধ্যমে মন্ত্রিসভা গঠন করার নিয়ম হলেও গত 3 বছরে কিছুই করা হয়নি। আমরা এটা মনে করি যে রাষ্ট্র পরিচালনায় মহাজোটের যে অংশগ্রহণের যে বিষয়টি এটা প্রথম থেকে উপেক্ষিত হয়েছে। আপনার এই মহাজোট সরকার মূলত 14 দলের আন্দোলন এবং মহাজোটের নির্বাচনী ঐক্যের ফলাফল। এটা স্বাভাবিক এবং সঙ্গত ছিল যে আলাপ আলোচনার মধ্য দিয়ে যেটা জোট রাজনীতির যেটা সাধারণ নিয়ম, আলোচনার মধ্য দিয়ে মন্ত্রিসভা গঠন, রাষ্ট্র পরিচালনার অংশগ্রহণের বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ করা এর প্রয়োজন ছিল। কিন্তু আমরা 3 বছর ধরে আমরা যখন দেখলাম যে এ বিষয়ে কিছুই হচ্ছে না, বরঞ্চ ক্রমাগত দিন দিন প্রতিশ্রুতি যেটা ছিল আমাদের নির্বাচনী সেটার বাইরে বিষয়গুলো চলে যাচ্ছে। জনজীবনের সংকট বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, তার নিয়ন্ত্রণ হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছে এবং ইত্যাদি নানাবিধ প্রশ্নগুলো যখন আসলো তখন খুব স্বাভাবিকভাবেই আমরা এটা ধরে নিয়েছিলাম যে এর ফলশ্রুতিতে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে বিজয়টা আমরা অর্জন করেছিলাম, যে বিশাল বিজয় নিয়ে আমরা এসেছিলাম, সেটাকে ধরে রাখা যাবে না। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে এখানে আর অবকাশ নেই, যেখানে আমরা এটা বারবার করে প্রধানমন্ত্রীকে বলেছিলাম, 14 দলকে বলেছিলাম যে আপনারা আলোচনা করুন, আলোচনার মধ্যে দিয়ে বিষয়গুলো সমাধান করুন, কিন্তু তারা এই কথাটা কখনোই আমলে বলে। কেউ কেউ মন্ত্রিসভায় যোগ দিতে রাজি না হওয়ায় সরকারের কোনো ক্ষতি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়নি। মন্ত্রিসভায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ যোগ না দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী এমন প্রতিক্রিয়া জানান। তিনি বলেন রোববারের আগেই নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের মাঝে দপ্তর বণ্টন করা হবে। এ নিয়ে 4 দফা পরিবর্তন হলো বর্তমান মন্ত্রিপরিষদের আকার। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ শেষে বঙ্গভবনে দরবার হল থেকে বের হয়ে প্রধানমন্ত্রী মুখোমুখি হন সাংবাদিকদের। বলেন মন্ত্রী পরিষদের রদবদল বা নতুন সদস্য নিয়োগ সরকারের রুটিন কাজ। জানালেন সরকারের কাজের গতিতে সন্তুষ্ট তিনি। একটা সংসদীয় গণতন্ত্রে বা যে কোনো সরকার এটা তো খুব একটা নিয়মিত কাজ, মাঝে মাঝে একটু রিশাফল করতে হয়, তো সেটাই করলাম। আর কিছু এলাকা যারা আমাদের ভোট দিয়েছে, এত বাদ ছিল, তাদেরকে একটু মন্ত্রিসভায় নিয়ে এসে ওই এলাকাবাসীকে একটু সম্মানিত করা, সেটাই করলাম। মন্ত্রী পরিষদ থেকে কেউ বাদ পড়ছে কিনা এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন চমক দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে তিনি এও জানান খুব দ্রুতই নতুন সদস্যদের মাঝে দপ্তর বণ্টন করা হবে। সোমবারের থেকেই কি বলে রবিবারই তো আমাদের অফিস, তার আগেই হয়ে যাবে। মন্ত্রিসভায় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যোগ না দেয়া নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। আমার কোনো প্রতিক্রিয়া নাই, 7 জন করার কথা 7 জন হয়ে গেছে, আবার কি। তোফায়েল আহমেদের সিদ্ধান্ত দলের বিরুদ্ধে গেল কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন এর সঙ্গে দলীয় শৃঙ্খলার সম্পর্ক নেই। আমি তো ওনাকে কোনো ফোনও করিনি, বলিও নাই। আমি প্রেসিডেন্ট দলের, আমি যদি বলতাম আর যদি না শুনতেন তাহলে না এই প্রশ্নটা আসতো। আমি তো বলিনি, কাজে এই প্রশ্ন আসে কেন? ক্যাবিনেট থেকে বলা হয়েছে, সেটা অনেকেই জিজ্ঞেস করা হয়েছে কে করবে না করবে, যারা আসতে চেয়েছে আসছে, না আসতে চেয়েছে আসে নাই। আর দলের ব্যাপারে বললে তো আমি যদি বলতাম তাহলে না কথা হতো যে না আমার কথা শোনেনি, তাই না? তখন শৃঙ্খলা ভঙ্গের কথা বলতো। আমি তো বলিই নেই, কাজে আর শৃঙ্খলা ভঙ্গে আসে। প্রধানমন্ত্রী বলেন দেশ পরিচালনায় বর্তমান সরকার সাফল্যের পরিচয় দিয়ে আসছে, আগামীতেও তা দিবে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহাজোটের মন্ত্রিসভার কলেবর বাড়ানো নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন মহাজোটের ভেতর কোন্দল ঠেকাতে মন্ত্রিসভার পরিসর বাড়ানো হয়েছে, তবে এই পরিবর্তনেও সরকার জনসমর্থন ফিরিয়ে আনতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। দুপুরে ছাত্র দলের নতুন কমিটির সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন অর্থনৈতিক বিপর্যয়, রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তাতে নতুন মন্ত্রী করেও কোনো কাজ হবে না। মহাজোটের
যে মধ্যে যে বিদ্রোহ দেখা দিয়েছিল সেই বিদ্রোহটাকে প্রশমিত করার জন্য। কারণ কয়েকদিন আগেই বাম রাজনৈতিক দলগুলো একটি সভা করেছিল, আপনারা দেখেছেন পত্রিকায়, এবং সেটাকেই প্রশমিত করার জন্য। অর্থাৎ শেষ মুহূর্তে এটা সব সরকারই করে, যখন তাদের সময় শেষ হয়ে আসে তখন আপনার একটা বাঁচার শেষ চেষ্টা করা। এবারে দর্শকদের পাঠানো মতামতগুলো আমরা তুলে ধরব। মীর হাসান, আপনার কাছে কি মতামত আছে? সাদিয়া, যে মতামতগুলো দেখছিলাম সেখানে প্রথমেই আলম মুভি তিনি বলছেন যে সরকারের বিরুদ্ধে কথা বন্ধ করতেই মন্ত্রিসভার কলেবর বাড়ানো হয়েছে। কাজী খালেদ তিনি প্রশ্ন ছুড়েছেন যে এই সম্প্রসারণে খুব বেশি লাভবান হওয়া যাবে কি না। লেভিনকে দেখছি যে সরকারের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা হচ্ছে কিনা এই নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলছে। একজন বলছে এটা কি শেষ বেলার চমক কিনা সরকারের। শেষ বেলার চমক কিনা সেটা সময় যত গড়াবে ততই বোঝা যাবে যে আসলে এই বিষয়টা কতটুকু স্পষ্ট হচ্ছে। আমরা চলে যাচ্ছি এই বিষয়ে আমার সাথে এখনই কথা বলার জন্য যোগ দিবেন মহিউদ্দিন খান আলমগীর। দর্শকদের এসব মতামত নিয়ে মন্তব্য জানতে আমরা এখন সরাসরি কথা বলবো মহাজোট সরকারের মন্ত্রিসভার নতুন সদস্য আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীরের সাথে। জনাব মহিউদ্দিন খান আলমগীর, একজন দর্শক প্রশ্ন করেছেন মন্ত্রিসভার এই কলেবর বাড়ানোটাকে সরকারের শেষ বেলার চমক কিনা। এই বিষয় সম্পর্কে আপনি কি ভাবছেন, কিভাবে দেখছেন? এটা শেষ বেলার চমক বলে যারা আত্মতৃপ্তি পেতে চান তারা সম্ভবত ভুল করছেন। মহাজোট সরকার কিংবা যে কোনো সক্রিয় সরকার তার কাজে নতুন বেগ আনার জন্যে কিংবা যে কাজগুলো তারা করে এসেছে তাতে অধিকতর গতি সঞ্চালন করার জন্য সবসময় পরিবর্তন করতে পারে। যে পরিবর্তন এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে গ্রহণ করে আমার মনে হয় প্রক্রিয়ার ফলশ্রুতিতে আমরা কতটুকু লাভবান হয়েছি তা বিশ্লেষণ করা কিংবা পরিমাপ করে আমাদের কর্তব্য। সেটা না করে আগ থেকে যদি আমরা বলি যে এতে লাভ হবে না কিংবা এতে চমক আসবে, তাহলে আমার মনে হয় সেটা খুব অতি সরলীকরণ হয়ে যাবে। সেটা কোনো বিশ্লেষণ ভিত্তিক কোনো উপসংহারে কেউ পৌঁছে এই ধরনের মন্তব্য করবেন সেটা বলা যায় না। জনাব মহিউদ্দিন খান আলমগীর, আমরা দেখছিলাম যে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে মহাজোটের ভেতরকার কোন্দল ঠেকাতে এই মন্ত্রিসভার কলেবর বাড়লো। আপনি কি মনে করেন? কিন্তু এই অভিযোগের কোনো সত্যতা নাই। মহাজোট সুদৃঢ় ঐক্যের ভিত্তিতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। এখানে কোন্দল আসার কিংবা কোন্দলের ফলপ্রসূ হওয়ার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। বরং এ কথা সুস্পষ্ট, বিএনপির তরফ থেকে ফখরুল ইসলাম আলমগীর গয়রাহরা এই ধরনের যেসব কথাবার্তা বলেছেন সেসব কথাবার্তা তাদের প্রতি প্রযোজ্য। তারা একতার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে জনগণের কল্যাণের জন্য, দেশের মঙ্গলের জন্য কি করণীয় সে সম্পর্কে নিজেরাই কোনো ঐক্যমতে পৌঁছতে সক্ষম হননি। তাদের কোন্দল অন্যের বৈশিষ্ট্য হয়ে দাঁড়াবে। এই ধরনের অলীক স্বপ্ন একমাত্র তাদেরই শোভা পায়। আমাদের ক্ষেত্রে এই ধরনের কোনো অলীক স্বপ্নের স্থান নেই। জনাব মহিউদ্দিন, ওয়ার্কার্স পার্টি একমাত্র তাদেরই শোভা পায়। আমাদের ক্ষেত্রে এই ধরনের কোনো অলীক স্বপ্নের স্থান নেই। জনাব মহিউদ্দিন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আমাদের জানিয়েছেন যে মহাজোটের সাথে কোনো আলোচনা না করে এই মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি? দেখুন, আমরা সংবিধান অনুসরণ করে চলি এবং সংবিধান অনুসরণ করে চলার জন্য সকল গণতান্ত্রিক শক্তি, গণতান্ত্রিক দল প্রতিশ্রুতিবদ্ধ। জনাব রাশেদ খান মেননের মনে রাখা প্রয়োজন যে আমাদের সংবিধান অনুযায়ী আমাদের মন্ত্রিসভায় কতজন সদস্য থাকবেন, কারা কারা থাকবেন, এটা নির্ধারণ করার দায়িত্ব প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ সংখ্যক সদস্যদের আস্থা অর্জন করে চলবেন ততক্ষণ পর্যন্ত এই এখতিয়ার তিনিই প্রয়োগ করবেন। এই এখতিয়ার জনাব মেননের প্রয়োগ করার কোনো অবকাশ নাই। অন্য কারো তরফ থেকেও এই এখতিয়ার সম্পর্কে প্রশ্ন তোলার কোনো অবকাশ আমাদের সংবিধান দিয়েছে বলে বিশ্বাস করার কোনো সঙ্গত কারণ নেই। জনাব মহিউদ্দিন খান আলমগীর, আমাদের দর্শকরা তারা জানতে চাচ্ছেন যে খুব আগ্রহ নিয়ে যে কি ধরনের রদ বদল আসতে পারে। পাশাপাশি আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে ঝানু পলিটিশিয়ান বলা হয় তোফায়েল আহমেদকে, তিনি বলেছেন যে এই মুহূর্তে তিনি রাজনৈতিক, মানসিক এবং সামাজিকভাবে মন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত নন। আপনি কতটুকু প্রস্তুত? যে দেখুন, তোফায়েল সাহেব বলেছেন যে তিনি কর্মী তোফায়েল হিসেবে পরিচিত হতে চান। আমি কর্মী তোফায়েলকে আওয়ামী লীগের কর্মী হিসেবে শ্রদ্ধা করি এবং এক্ষেত্রে
সাংগঠনিক কার্যক্রমে মনোনিবেশ করার প্রয়োজনীয়তা তিনি যেভাবে সকলের সামনে তুলে ধরেছেন সেটাকে আমি স্বাগত জানাই। তো কাজেই এক্ষেত্রে দলের প্রতিকূলে তিনি কোনো কথা বলেছেন এ কথা আমি বিশ্বাস করি না। আমি মনে করি জনাব তোফায়েলের আনুগত্য আওয়ামী লীগের প্রতি প্রশ্নাতীত এবং এই আনুগত্যের ভিত্তিতে জনাব তোফায়েল এবং জনাব তোফায়েলের সাথে সাথে হাজার হাজার লাখ লাখ কর্মী আওয়ামী লীগকে সুসংহত করার জন্য এগিয়ে আসবেন, যেমনি তারা অতীতে এগিয়ে এসেছেন। জনাব মহিউদ্দিন খান আলমগীর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের কাছে নিশ্চয়ই আরো অনেক খবর আছে, সেগুলো জানবো সাদিয়ার কাছে। হ্যাঁ মীর, আমরা জানিয়ে দিচ্ছি আরো কিছু খবর। এবারে চলে যাচ্ছি নির্বাচন কমিশনের খবরে। নির্বাচন কমিশনকে এক হাতকে নিলেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। রাজনৈতিক দলগুলো প্রতিনিয়ত গণপ্রতিনিধিত্ব আদেশ ভাঙলেও এ ব্যাপারে কমিশন নীরব কেন তা জানতে চান তারা। তবে কমিশন এসব অভিযোগের কোনো জবাব দেয়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণ নিয়ে কমিশনের সাথে এই আলোচনায় বসেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তবে আলোচনা কেবল সীমানা নির্ধারণের বিষয়ে সীমাবদ্ধ থাকেনি। ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া, রাজধানী ঢাকার আসন কমানো, মোট আসন বাড়ানো সহ নানা প্রস্তাব করেন বক্তারা। আগামী দিনগুলোতে কমিশনের ভূমিকাই সবচেয়ে বেশি আলোচনার বিষয় হবে বলেও কমিশনকে সতর্ক করা হয়। নির্বাচন কমিশনে যেভাবে কাজ করবার কথা, যে স্বাধীনতা, যে দৃঢ়তা, সেই স্বাধীনতা এবং দৃঢ়তা যে দর্শনীয়ভাবে অনুপস্থিত। ইলেকশন কমিশন তার ভাবমূর্তি স্বচ্ছ এবং একেবারে আপনার নিরপেক্ষ অবস্থায় আনতে না পারেন, তাহলে কিন্তু তাদের প্রত্যেকটা বিষয় নিয়ে কার্য নিয়ে আপনার কোশ্চেন দেখা দিবে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি আমরা না করতে পারি, এখন সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য কি পদ্ধতি নির্বাচন কমিশন নিচ্ছেন আমি জানি না। এ সময় রাজনৈতিক দলগুলো ক্রমাগত আইন ভাঙা এবং নির্বাচন কমিশন তাতে ভ্রুক্ষেপ না করায় অসন্তোষ জানান বক্তারা। কমিশনের সাথে দলগুলোকে আরো সম্পৃক্ত করার তাগিদও দেন তারা। আপনাদেরকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু এটা প্রয়োগ নেই। আমাদের রাজনৈতিক দলগুলো এগুলো মেনে চলছে না। এই যে অঙ্গ সংগঠন, ওই যে সহযোগী সংগঠনগুলোর তাণ্ডব দেখছি, আরপি অনুযায়ী নিবন্ধিত দলের এই সংগঠন থাকতে পারে না। তবে বক্তাদের এসব অভিযোগের কোনো জবাব দেয়নি কমিশন। প্রধান নির্বাচন কমিশনার তার স্বাগত বক্তব্যে কমিশনের নানা কাজ ও ভাবনা তুলে ধরেন। জনসংখ্যার বিভাজনকে প্রাধান্য দেওয়া হয়, ফলে ঢাকা শহরে আসন সংখ্যা ৮ থেকে ১৫-তে উন্নীত হয়। এবারও একই পদ্ধতি অনুসরণ করা হলে এ সংখ্যা ২৫-এ উন্নীত হতে পারে। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন শিক্ষানীতি বাস্তবায়নে ৬৮,০০০ কোটি টাকা খরচ ধরা হলেও দুটি অর্থ বছরে এ খাতে কোনো অর্থ বরাদ্দ হয়নি। অর্থের সংস্থান না করে একের পর এক কমিটি করায় শুধু সময়ক্ষেপণ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশেষজ্ঞরা। এ কাজে অর্থ সংকটকেই প্রধান বাধা বলে স্বীকার করলেন শিক্ষামন্ত্রীও। নতুন খসড়া শিক্ষানীতি চূড়ান্ত হয়েছিল ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে। পরের বছর ডিসেম্বরে নীতিটি জাতীয় সংসদে পাশ হয়। ২০১৮ সালের মধ্যে এই শিক্ষানীতি বাস্তবায়ন করার কথা। এই নীতিতে প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণী ও মাধ্যমিক শিক্ষা দ্বাদশ শ্রেণী পর্যন্ত ধরা হয়েছে। এছাড়া ৮ম শ্রেণী পর্যন্ত স্কুল, মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে একই সিলেবাসে পাঠদান, একটি ধর্মের বদলে সব ধর্ম অধ্যয়ন, শিক্ষকদের বেতন ও মর্যাদা বাড়ানো, শিক্ষা কমিশন গঠন ও উচ্চশিক্ষা নামে আরেকটি মন্ত্রণালয় গঠনের কথা আছে নীতিতে। বাস্তবায়নের জন্য প্রথম চ্যালেঞ্জটি হচ্ছে এই প্রাথমিক শিক্ষাকে ৮ম শ্রেণী পর্যন্ত নিয়ে যাওয়া। কি প্রক্রিয়ায় হবে ঐক্যমতটা এখনো আসেনি, এখনো কাজ চলছে। তো এটা দেরি হয়ে যাচ্ছে আমাদের যেটা মনে হচ্ছে। সরকারি আছে, বেসরকারি আছে, কিছু এখন বেসরকারিকে সরকারিকরণ করা হচ্ছে এই আগামীতে। আবার আমাদের হাই স্কুলের সাথে সম্পৃক্ত আছে 1 to 10 পর্যন্ত, আবার কোনো আছে নিম্ন মাধ্যমিক স্কুল। তো এই সবগুলোর সমস্যাটা, জটিলতাটা আমরা দূর করে কিভাবে করা যায় সেই কাজটা আমাদের চলতেছে এবং আমরা ২০১৮ সালের মধ্যে করবার যে লক্ষ্য সেটা নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। শিক্ষানীতি বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছিল ৬৮,০০০ কোটি টাকা। এর মধ্যে প্রাথমিক স্কুলকে ৮ম শ্রেণী ও মাধ্যমিক স্কুলকে দ্বাদশ শ্রেণীর উপযোগী করতে ধরা হয়েছিল ৩১,০০০ কোটি টাকা। এরপর দুটি জাতীয় বাজেট পার হয়ে গেলেও শিক্ষানীতি বাস্তবায়নে কোনো বরাদ্দ রাখা হয়নি। এ কারণে কাজ কিছুটা থেমে আছে বলে জানালেন শিক্ষামন্ত্রী। সকল দেশগুলোর মিলিত সিদ্ধান্ত হচ্ছে যে জিডিপির 6% or at least 20% অফ ন্যাশনাল বাজেট শিক্ষায় ব্যয় করতে হবে। আমরা করি মাত্র 2.2% অফ জিডিপি, তাই আমরা চাহিদা পূরণ করতে পারি না। শিক্ষা আমরা
অগ্রাধিকার বললেও বাস্তবে অগ্রাধিকার দিতে হচ্ছে ওইসব ক্ষেত্রে বেশি। যারা এটার সাথে সম্পৃক্ত ছিলেন তারা বলেছেন যে আমরা যদি পর্যায়ক্রমে এটাতে যথেষ্ট বিনিয়োগ না করি তাহলে কিন্তু এই শিক্ষানীতি নীতিই থেকে যাবে, বাস্তবায়ন হবে না। বিশেষজ্ঞরা বলছেন পর্যাপ্ত অর্থায়ন ও নীতি বাস্তবায়নের জন্য আলাদা আইন না করা পর্যন্ত নতুন শিক্ষানীতি বাস্তবায়ন করা যাবে না। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ভাঙিয়ে মনোনয়ন বাণিজ্য সক্রিয় প্রতারক চক্র। তারেক রহমানের সাথে সুসম্পর্কের দোহাই দিয়ে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে তারা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সাজ্জাদ পারভেজের প্রতিবেদন। আগামী নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চান মোস্তফা নামের এক ব্যক্তি। তার এই মনোনয়নের তদবিরের জন্য পাওয়া গেল বাশার নামের একজনকে। আগে থেকেই কথাবার্তা চলছিল। বৃহস্পতিবার টাকা লেনদেনের জন্য যান রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে। ভাই আমার নাম গোলাম মোস্তফা। এখন ভাই আমাকে একটু সাহায্য করেন। হ্যাঁ আমি আসছি ভাই, আমি ওই যে রেজিস্ট্রি অফিসের সামনে একটা হোটেলে কাজ ছিলাম। আমি তো বসুন্ধরা সিরিজ আছে, আপনি একটু কষ্ট করে চলে আসেন এখানে। তো অনেক দূর হয়ে যায়, আমার সাথে তো ওই যে কিছু ইয়ে আছে তো এই জন্য ওইদিকে এই না হইলে। আপনি এখন কোন জায়গায় দাঁড়া আছেন? আমি ওই যে রেজিস্ট্রি অফিসের কমপ্লেক্সে মোড়টার মধ্যে, এখানে একটা মোড়ের পাশে একটা হোটেল আছে। জি জি। মোবাইলের অন্য প্রান্তে যার কথা শোনা গেল সেই ব্যক্তি নাকি তারেক রহমানের সাথে সরাসরি সম্পৃক্ত। তাই মনোনয়ন পাওয়ার নিশ্চয়তা অনেক। একটা সময় মনোনয়ন প্রাপ্তির নিশ্চয়তা দানকারী আবুল বাশার হাজির হন রেস্টুরেন্টে। আর যিনি মনোনয়ন চান তিনি হাজির 2.5 লাখ টাকা নিয়ে। টাকা লেনদেনের ছবি ধরা পড়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গোপন ক্যামেরায়। হঠাৎ এই ক্যামেরা দেখে অবাক বনে যান বাশার। এবার বিএনপি নেতা হান্নান শাহের সঙ্গে সম্পর্কের কথা টেনে আনেন বাশার। আপনি হান্নান শাহকে দেন তো, ফোন করে আমি আমার কাছে জিজ্ঞেস করুন আমার ক্যান্সার কেস রাখা। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বাশারের আসল পরিচয় জানতে ফোন করেন হান্নান শাহকে। রেফারেন্স দিয়ে যে আমরা মানে নির্বাচনের ব্যাপারে গোপন সার্ভে করার দায়িত্ব দিয়েছে তাকে, সেসব সার্ভে টার্ভে করে এটা বলে আমাদের বিভিন্ন মাঠ পর্যায়ের লোকজনে ডেকে সে বলে যে আমার বিভিন্ন উচ্চ পর্যায়ে আমার খুব সম্পর্ক। তো এইটা নিয়ে এখন স্যার সে বলতেছে আপনি কাকে কাকে চেনেন? বললো যে আমি তো এই কেস পার্টনার ছিলাম ছাড়ের, আপনার সাথে নাকি কেসে ছিল, ওর নাম হচ্ছে বাশার, এরকম কাউকে মানে। তারেক রহমানের নাম ভাঙিয়ে মনোনয়নের কথা বলে আগেও কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছেন এই আবুল বাশার। প্রতারণার দায়ে তাকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। সাজ্জাদ পারভেজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমদানি করা ওষুধের দাম লাগামহীনভাবে বাড়ায় বিপাকে পড়েছে রোগীরা। গত 6 মাসে আমদানি করা অনেক ওষুধেরই দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। দাম নিয়ন্ত্রণে সরকারের যথাযথ নজরদারি না থাকায় একই ওষুধ বিভিন্ন দোকানে ভিন্ন ভিন্ন দামে বিক্রিরও অভিযোগ রয়েছে। হরমোনাল ইনজেকশন কিনতে শাহবাগের ওষুধ মার্কেটে এসেছেন এই ক্রেতা। বিভিন্ন দোকান ঘুরে অবশেষে 2টি দোকানে এই ইনজেকশন পেলেন তিনি, তাও আবার 2 রকম দাম। দেখেন আপা, এই ওষুধটা আমি 1 মাস আগেও নিছি 600 টাকা দিয়ে, এখন নিতে আসছি সেটার দাম হচ্ছে 800 টাকা। বিক্রেতারা বলছেন সরবরাহ কম বলে বেশি দামে এগুলো কিনতে হচ্ছে তাদের, তাই বেশি দামে বিক্রিও করতে হচ্ছে। অ্যান্ডারস্টনটা আগে আসছিল 1100 টাকা 6 মাস আগে, কিছুদিন সাপ্লাই থাকার কারণে 1200 টাকা হয়েছে। আর ডক্সরোবেসিন সেমি অবস্থা আগে আসছিল প্রায় 1050 টাকা, এখন হচ্ছে 1400 টাকা। ভেরি করছে কেন? যদি যখন তারা সাপ্লাই দিতে পারে না, সাপ্লাই যখন থাকে না, তখন আপনার দাম ভেরি করে। ঔষধ শিল্প সমিতিও বলছে আমদানি করা ওষুধের দাম এত বাড়ার কোনো কারণই নেই। ডায়াবেটিস বলেন, রেসপিরেটরি মেডিসিনস বলেন, অ্যাজমাস অ্যান্ড এই সমস্ত প্রোডাক্টের ইম্পোর্ট যেগুলো অ্যালাউ ছিল হঠাৎ করে অলমোস্ট ডাবল হয়ে গেছে। এরকম আছে যে 200 টাকাটা 400 টাকা, এত বাড়ার আমি কোনো কারণ দেখি না। বাজারের অবস্থা যাই হোক না কেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে আমদানি করা ওষুধের দাম বাড়ার কোনো খবরই তাদের কাছে পৌঁছেনি। কমিটি কর্তৃক নির্ধারিত যে মার্কআপ আছে সেটা যোগ করে তারা সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেয় এবং সেটাই তারা প্রিন্ট করে প্রতিটা পদের গায়ের মধ্যে সেটা প্রিন্ট করে সেই অনুসারে বাজারে বিক্রি করা হয়। অধিদপ্তরের উপপরিচালক আরও বলেন, ক্রেতাদেরকেই এ ব্যাপারে সচেতন হতে হবে। আমদানিকৃত ওষুধগুলোর লাগামহীন দামের ফলে মূল ভুক্তভোগী হচ্ছেন রোগীরা।
ওষুধের দাম নিয়ন্ত্রণের দায়িত্ব ওষুধ প্রশাসন অধিদপ্তরের হলেও বরাবরের মতো তাদের একই উত্তর, জনবল সংকটের কারণে ওষুধের দাম ও বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা। মাহবুবা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে ব্যবসা বাণিজ্যের খবর জানবো মীর আহসানের কাছ থেকে। মীর, আমরা আজকে জেনেছি সোনালী ব্যাংক এখনই নাকি হলমার্কের বিরুদ্ধে মামলা করছে না, এই ব্যাপারে আপনার কাছে কি খবর আছে? সোনালী ব্যাংকের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে, তারা বলছেন যে যাতে মামলায় কোনো ফাঁকফোকর না থাকে, অভিযুক্তরা যাতে বেরিয়ে যেতে না পারে, তাই একটু সময় নিয়ে তারা মামলাটা করবেন। তাই এসব জন্য তারা একটু অপেক্ষা করতে চাইছেন। এছাড়াও আমার কাছে বেশ কিছু খবর আছে, সেগুলো জানাবো, তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি। আর ব্যবসা বাণিজ্যের খবরে যাওয়ার আগে জানিয়ে দেব আজকের দর্শক মতামত। আজকের নির্ধারিত বিষয় ছিল বাড়লো মন্ত্রিসভার কলেবর। এ নিয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। ইতিমধ্যে আমাদের কাছে আরো কিছু মতামত চলে এসেছে, যেগুলো তুলে ধরবো আমার সহকর্মী সাদিয়ার কাছে। কি বলছেন দর্শকরা? মীর হাসান, দুজন দর্শক একই ধরনের কথা বলছেন। একজন এখলাস উদ্দিন বলছেন মন্ত্রিসভার সম্প্রসারণের নামে কতিপয় ব্যক্তির অন্তিম ইচ্ছা পূরণ করা হয়েছে। আরেকজন বলছেন আব্দুল আল মামুন, তিনি জানাচ্ছেন যে মন্ত্রী বাড়ানো নেতাদের মন রক্ষা করা ছাড়া আর কিছুই নয়। তাদের ব্যক্তিগত মতামত। তারপর দেখছিলাম যে মাহফুজ সরকার, তিনি তার ফেসবুকে তিনি যে মন্তব্যটি লিখেছেন, তিনি বলছেন যে শুধু মন্ত্রী বাড়ালে চলবে না, তাদের যাতে কাজের ক্ষেত্র বাড়ে সেদিকে। আরেকজন মতামত দিয়েছিলেন যে এই সম্প্রসারণে জনগণ কতটুকু লাভবান হবে। সবারই স্বাভাবিক প্রশ্ন উঠতেই পারে মনে। ইমন শাহরিয়ার বলছেন তার মতে তোফায়েল আহমেদ এবং রাশেদ খান মেনন যে সিদ্ধান্তটি নিয়েছে তিনি তাকে স্বাগত জানিয়েছেন। সরকারের আসলে শেষ মুহূর্তে এসব মন্ত্রিসভা, আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মহিদুল খান আলমগীর, তিনি কিন্তু বেশ আশাবাদী যে তিনি তার যে জায়গাটিতে আছেন সেখান থেকে তিনি তার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন। সেক্ষেত্রে আরেকজন দর্শক বলেছেন যে সামাজিক, রাজনৈতিক এবং মানসিকভাবে আসলে কম সময়ের মধ্যেই নিজের অবস্থানে থেকে অনেক কিছু করা সম্ভব। দর্শকদের এই আশার সাথে আমরা আশা করব যে বাকিরাও সেই আশাটা মেনেই চলবেন। চলে যাচ্ছি ব্যবসা বাণিজ্যের আয়োজনে। সরকারিভাবে বাংলাদেশ থেকে 5 লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। 1.5 মাসের মধ্যে শ্রমিক রপ্তানির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। বিকেলে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এস সুব্রামানিয়াম জানিয়েছেন দেশটির অর্থনৈতিক সক্ষমতা অনুযায়ী এই সংখ্যা বাড়তে বা কমতে পারে। প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন 30 থেকে 40 হাজার টাকা খরচে মালয়েশিয়া যেতে পারবেন শ্রমিকরা। সরকারি ব্যবস্থাপনায় শ্রমিক রপ্তানির ফলে দালাল বা মধ্যস্বত্বভোগীদের প্রভাব শূন্যের কোঠায় নেমে আসবে বলেও আশা করেন তিনি। অর্থমন্ত্রী, মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশ থাকার পরও হলমার্কের বিরুদ্ধে এখনই মামলা করছে না সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। ভুল এড়ানোর জন্যই এই সময় নেওয়া হচ্ছে বলে দাবি করেছে ব্যাংকটির কর্তৃপক্ষ। এদিকে ঋণ কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত 26টি ব্যাংকের অর্থ ফিরিয়ে দিতে সোনালী ব্যাংকের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর ভবিষ্যতে এ ধরনের ঋণ জালিয়াতি প্রতিরোধে টাস্কফোর্স গঠন করবে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ বা এবিবির বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত বলেন, কবে মামলা হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনই বলতে পারছেন না তিনি, তবে যত দ্রুত সম্ভব মামলা করা হবে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, আইনের ফাঁক ফোকর দিয়ে অভিযুক্তরা যাতে বেরিয়ে যেতে না পারে সেজন্য সময় নেওয়া হচ্ছে। এই মামলার বিষয়ে সোনালী ব্যাংকের প্যানেলের আইনজীবীদের বাইরেও 2 জন বিশিষ্ট আইনজীবীকে নিয়োগ করা হয়েছে। হলমার্ক সহ 6টি প্রতিষ্ঠানকে 3.5 কোটি টাকা ঋণ দেওয়ার ঘটনায় অভিযুক্ত সোনালী ব্যাংকের কর্মকর্তা এবং হলমার্কের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংক। পুঁজি এবং দক্ষতার অভাবে এখনো কয়েকটি খাতের মধ্যে সীমাবদ্ধ রয়েছে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ। বেসিক শিল্পনগরীতে 10% প্লট সংরক্ষণকে স্বাগত জানিয়েছেন নারী উদ্যোক্তারা। তবে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় অর্থায়ন ও প্রশিক্ষণের সুযোগও চাইছেন তারা। একটা সময় ছিল যখন নারীরা ঘরের বাইরে পা রাখতেন না। আজ সেই নারীর বিচরণ সবখানে। তারপরেও দেশে নারী উদ্যোক্তার সংখ্যা এখনো খুবই কম। যদিও সাম্প্রতিক বছরগুলোতে নারী উদ্যোক্তার সংখ্যা কিছুটা বেড়েছে, কিন্তু এখনও তাদের বেশিরভাগই হাতের কাজ, টেইলারিং, খাদ্য তৈরি, বিউটি পার্লার সহ হাতে গোনা কিছু খাতের মধ্যেই সীমাবদ্ধ। উদ্যোক্তারা বলছেন, পুঁজির ও দক্ষতার অভাব এবং সমাজ বাস্তবতার কারণে নারী উদ্যোক্তারা ভিন্নধর্মী বিনিয়োগে আসতে পারছেন না। দেখা যায় বুটিকের প্রতি মেয়েরা বেশি ইন্টারেস্টেড হয় বা খাবারের প্রতি, যেহেতু এটা খুব কমন, সব মেয়েরাই জামার ডিজাইন করতে পছন্দ করে। একটা বড় প্রবলেম হচ্ছে এই যে ইন্ডাস্ট্রি সম্পর্কে মানুষের একটা খুব খারাপ মনোভাব, যে লেদার ইন্ডাস্ট্রি মানে হচ্ছে নোংরা, তারপরে হচ্ছে এখানে লোকজন খুব একটা শিক্ষিত না, বা এই সেক্টরটা সম্পর্কে কিন্তু মানুষ খুব কম জানে।
সম্প্রতি বিসিক শিল্পনগরীতে 10 ভাগ প্লট নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষণের নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। এতে উদ্যোক্তাদের জন্য শিল্প কারখানা গড়ে তোলা সহজ হবে বলে মনে করছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সময় দেখা যাচ্ছে কম্পিটিশনে তারা পারে না বা বিভিন্ন ফ্যাসিলিটিসগুলা তারা যেগুলো প্রয়োজন সেগুলো তারা সাপ্লাই দিতে পারে না, কিন্তু রিজার্ভ যদি থাকে তাহলে তাদের কন্ডিশনগুলো অনেকটা রিল্যাক্স হওয়ার ভিত্তিতে তারা প্লটগুলো পেতে পারে। শিল্প মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উদ্যোক্তারা। তবে তারা বলছেন শুধু প্লট দিলেই হবে না, নারী উদ্যোক্তারা যাতে ঠিকভাবে শিল্প কারখানা পরিচালনা করতে পারে সে পরিবেশও সৃষ্টি করতে হবে সরকারকে। এটাও সত্যি কথা যে শুধু বরাদ্দ দিলে হবে না, নারী উদ্যোক্তারা সেখানে সঠিকভাবে শিল্প কারখানা যাতে পরিচালনা করতে পারে সেরকম একটা নারী সংবেদনশীল পরিবেশ দিতে হবে এবং নারী উদ্যোক্তাদেরকে নতুন নতুন যেসব সেক্টরগুলি আছে সেই সেক্টরগুলিতে দক্ষতা বৃদ্ধি করে দিতে হবে। এছাড়া লাভজনক বিভিন্ন শিল্পের উপর নারীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারেও জোর দেন তিনি। নাজমা মনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার ব্যবসা বাণিজ্যের আয়োজনে। এবার খেলাধুলার খবর জানবো আহসানুর রহমান শাওনের কাছ থেকে। শাওন, কালকে টি-20 সিরিজের অলিখিত ফাইনাল, বাংলাদেশের প্রস্তুতি কেমন, নাকি আবার ওয়ানডের মতো পুনরাবৃত্তি হবে? দেখুন, আমরা এর আগের দিনও কিন্তু এরকমটা বলেছিলাম যে আমরা চাই না, কোনোভাবেই চাই না যে টি-20-তে আবারও সেই ওয়ানডের পুনরাবৃত্তি ঘটুক। শেষ ম্যাচটি আসলে এখন বাংলাদেশ নারী দলের জন্য একেবারেই অলিখিত ফাইনাল এবং তারা খুব মরিয়া হয়ে আছে এই ম্যাচটি জিতে অন্তত টি-20 সিরিজটা নিজেদের কাছে রাখতে। এছাড়াও আরও বেশ কিছু খবর জানাবো, তবে ছোট্ট একটা বিরতি নেব তার আগে। সাউথ আফ্রিকার বিপক্ষে টি-20 সিরিজে 1-1 সমতার পর তৃতীয় ম্যাচটি এখন বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য অলিখিত ফাইনাল। ব্যাট বলে মাঝে মাঝে সাফল্যের ঝলকানি দেখা গেলেও ছিল না ধারাবাহিকতা। পুরো সিরিজেই টাইগ্রিসদের সবচেয়ে বেশি ভুগিয়েছে ফিল্ডিং ব্যর্থতা। কোচ এবং অধিনায়ক দুজনই এখন চাইছেন একজন ফিল্ডিং কোচ। ওয়ানডে সিরিজের মতো টি-20তেও শেষ ম্যাচে গড়ালো সিরিজ। ওয়ানডে সিরিজটা হাতছাড়া করে সালমা বাহিনী। টি-20-র শিরোপা এজন্য ঘরেই রাখতে চান টাইগ্রেস অধিনায়ক। 3টি ওয়ানডে এবং 2টি টি-20তে কখনো ব্যাটসম্যান আবার কখনো বোলাররা আশা জাগিয়েছেন জয়ের। তবে প্রতিটি ম্যাচেই ফিল্ডিং ছিল হতাশার। খারাপ ফিল্ডিং এর মাসুলও দলকে গুনতে হয়েছে ঢের। তাই শেষ টি-20-র আগে ফিল্ডিংয়েই বেশি মনোযোগ ছিল কোচের। অধিনায়ক সালমা আশা করছেন শেষ ম্যাচে ফিল্ডিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবেন তারা। তবে একজন ফিল্ডিং কোচের অভাবটা ফুটে উঠলো তার কণ্ঠে। কোচ টিপস একটাই যে আমাদের ফিল্ডিংটা ইমপ্রুভ করতে হবে আর কিপারটা ভালো করবে। ইনশাল্লাহ কিপিং কিন্তু অনেক ভালো ছিল, বাট কালকের ম্যাচটাই খারাপ করে ফেলছে। আমাদের ফিল্ডিং আসলে খুবই কম হয়, আমরা ক্যাম্পেও যখন থাকি তখন ফিল্ডিং আমাদের খুবই কম হয়। আর আসলে আমাদের একটা ফিল্ডিং কোচ দরকার, স্পেশালি ফিল্ডিং কোচ দরকার, তাহলে আমরা ফিল্ডিংয়ে ইমপ্রুভ করতে পারবো। টেকনিক্যাল অ্যাডভাইজার মমতা মাহবেন অবশ্য বললেন অন্য কথা। তার মতে এত বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকাটাই মূল কারণ। ফিল্ডিং কোচ দরকার, তাহলে আমরা ফিল্ডিংয়ে ইমপ্রুভ করতে পারবো। টেকনিক্যাল অ্যাডভাইজার মমতা মাহবেন অবশ্য বললেন অন্য কথা। তার মতে এত বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকাটাই মূল কারণ। এটা আসলে তাদের না জানার কারণে হয়নি। বিষয়টা এমন না যে তাদের স্কিলের অভাব আছে। যেটা ঘটেছে তা হলো তাদের অভিজ্ঞতার অভাব। এত দর্শকের মাঝে এত বড় ম্যাচ ওরা কখনো খেলেনি। তবে সালমার সাথে সুর মেলালেন কোচ ওশাদি ভিরা সিংহে। মানলেন একজন ফিল্ডিং কোচ থাকলে তার জন্য আরো সহজ হতো ক্রিকেটারদের শেখাতে। এটা ঠিক যে একজন ফিল্ডিং কোচ থাকলে সবকিছু আরো গুছিয়ে করতে পারতাম, আমার জন্য অনেক সহজ হতো। তবে শেষ ম্যাচে সব থেকে ভালোটাই আশা করব আমরা। পরাজয়ের হতাশা কাটিয়ে ডু অর ডাই ম্যাচের জন্য প্রস্তুত টাইগ্রেসরা। যে কোনো মূল্যে টি-20 সিরিজ ঘরে রাখতে চান সালমা, লতা, কুবরা। আমিরুল বাপ্পি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইসিসি টি-20 বিশ্বকাপের খবর। কলম্বোর ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব মাঠে প্রথম দিনের মতো অনুশীলন করল বাংলাদেশ জাতীয় দল। টুর্নামেন্টে বাংলাদেশের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলেন অধিনায়ক মুশফিকুর রহিম। শেষ 12 টি-20 ম্যাচের মধ্যে 9টিতেই জিতেছে টাইগাররা, আর তাই ভালো করার ব্যাপারে দারুণ আশাবাদী মুশফিক। টি-20 বিশ্বকাপের গ্রুপ ডিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান। মুশফিক বলেন, জিততে হলে স্পিনারদের পাশাপাশি পেসারদেরও ভালো করতে হবে। টাইগার অধিনায়ক জানিয়েছেন, ক্রিকেটের এই ফরম্যাটে কোনো দলই ফেভারিট নয়। ফুটবলের খবর।
নেপাল সফরের জন্য 23 সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। দলে নতুন মুখ 4 জন। 18 ও 20 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ দল। 81 জন খেলোয়াড়কে 4টি দলে ভাগ করে 23 সদস্যের জাতীয় দল বেছে নেওয়ার উদ্যোগ নিয়েছিল বাফুফে। অনুশীলন এবং শেখ জামালের কাছে 3-1 গোলের হেরে যাওয়া প্রস্তুতি ম্যাচ শেষে খেলোয়াড়দের ফিটনেস এবং ট্যাকটিক্স দেখে চূড়ান্ত দল বেছে নেওয়া হয়েছে। তবে সুজনকে অধিনায়ক করে গড়া 23 সদস্যের দলে জায়গা হয়নি স্ট্রাইকার এনামুল হকের। আমার কাছে এখনকার মতো এই ছিল খেলার খবর। মূল আয়োজনে ফিরে যাচ্ছি সাদিয়ার কাছে। আমার কাছে কিছু ভিন্ন স্বাদের খবর আছে, তবে তার আগে নিয়ে নিব একটি বিরতি। ভিন্ন স্বাদের কিছু খবর জানানোর আগে নিচ্ছে একটা বিরতি। এবারে জানিয়ে দিব আজকের বিষয় ছিল নটা বাংলাদেশে মন্ত্রিসভায় কলেবর। এবার দর্শকদের পাঠানো আরো কিছু মতামত তুলে ধরবো। মীর হাসান, আপনার কাছে কি মতামত? মন্ত্রিসভা কলেবর বৃদ্ধি নিয়ে আলামিন রাসেল যে মন্তব্যটি পাঠিয়েছেন, তিনি অনেকটা প্রশ্ন আকারে পাঠিয়েছেন। তিনি বলছেন যে মন্ত্রী সভার কলেবর বাড়লো, এতে মন্ত্রণালয়ের কাজের গতি বা সেবার মান বাড়বে কিনা এটা নিয়ে তিনি একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন। তার পাশাপাশি তিনি বলছেন যে অনেক মন্ত্রী তো বসে থাকে। মীর, আমার কাছে দুটি একই রকমের মন্তব্য আছে। একজন বলছেন মন্ত্রী বৃদ্ধি হলে আমাদের আশা আকাঙ্ক্ষা আরো বেড়ে যাবে এবং সেই আশার অপেক্ষায় আছেন জলিল। তিনি বলছেন মন্ত্রী পরিষদ সম্প্রসারণ করে দেশের উন্নয়ন হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। সাদিয়া, যতগুলো মতামত এসেছে সেগুলো যদি আমরা সারাংশটা আনি তাহলে দেখতে পারবেন যে অনেকটা মিশ্র প্রতিক্রিয়া। কেউ বা আশা করছেন, কেউ বা বলছেন চমক হয়ে থাকবেন, কেউ বা বলছেন যে শেষ সময় নেতাদের আশা পূরণ। তবে সবাই একটা জায়গায় একমত, তারা বলছেন যে মন্ত্রিসভা বাড়ুক, কলেবর বৃদ্ধি হোক বা ছোট হোক, সবাই কিন্তু রাষ্ট্রীয় উন্নয়ন দেখতে চান। সেরা মতামত। আজকের সেরা মতামতটি হলো মুক্তারের পাঠানো মতামত। তিনি বলেছেন সরকারের এই পদক্ষেপ যেন দুর্নীতি পাশ কাটিয়ে আমাদের কাজে লাগে, তাই আশা করছি। মুক্তার সহ যারা মতামত পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি ভিন্ন স্বাদের কিছু খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ মঞ্চে এনেছে আর্থার মিলারের বিখ্যাত নাটক ডেথ অফ আ সেলসম্যান। ফতেহ লোহানীর অনুবাদে নাটকটির নির্দেশনা দিয়েছেন তরুণ নাট্য শিক্ষক জিয়াউল হক ভূঁইয়া। এই নাটকের মাধ্যমে সব নাগরিকের জীবনের বেদনায় পরিস্ফুট হয়ে উঠবে বলে আশা করছেন নির্দেশক। পরপর 7 রজনী নাটমণ্ডলে প্রদর্শিত হচ্ছে এই নাটক। সবসময়ই করে থাকে নিরীক্ষামূলক কাজ, এই নাট্যকর্মটিও তাই ব্যতিক্রম নয়। এবার আর্থার মিলারের বিখ্যাত নাটক ডেথ অফ আ সেলসম্যান। এই ছিল আজকের রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। শেষ করব সিঙ্গাপুর অর্কিডের কিছু সুন্দর ছবি দেখিয়ে। এবার বিদায় নিব আমরা। দেশ বিদেশের নানান খবর সহ রাত 9টায় বাংলাদেশ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব রোববার। আর সব সময় সব শেষ সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।